17 বছরের রুগ্ন তরুণ সমরেশ বসু 21 বছরের গৌরীকে নিয়ে আতপুরের বস্তিতে উঠেছিলেন। সম্বল বলতে ছিল একটা হ্যারিকেন, গোটা দুয়েক কাঁথা, গৌরীর হাতের সামান্য দুয়েক গাছা সোনার চুড়ি, আর যেহেতু তার কণ্ঠে গান ছিল তাই ছিল কিছু স্বল্প বেতনের ছাত্রী। বুড়ি ওরফে গৌরী সমরেশকে বলতেন, তোমাকে বড় লেখক হতেই হবে, চাকরি নিলে তুমি সবসময় লেখা নিয়ে থাকতে পারবে না। গৌরী কিন্তু প্রথম থেকেই তার স্থির প্রত্যয়ে অটল ছিলেন। আতপুরের বস্তিতে তারা সংসার পেতেছিলেন, শুরু করেছিলেন বেঁচে থাকার নতুন লড়াই। সমরেশ বসুর সেই ঘরের কথার সঙ্গে ঘরণীর কথা বলতে হবেই, যিনি প্রায় 4টি দশক সমরেশবাবুর জীবনে জড়িয়েছিলেন। আতপুরের ভাড়া করা টালির ঘরের সংসার, সামনে ছিল এক ফালি বারান্দা, সেখানে চলত গৌরীর খুন্তি নাড়ানাড়ি। সমরেশ জলচৌকির ওপর কাগজপত্র রেখে দোয়াতে ডোবানো কলম দিয়ে লেখেন বাংলা সাহিত্যের চিরায়িত উপন্যাস। লেখা শেষ হলে মতামত দিতে হতো গৌরীকে। লেখক সমরেশ বসুর তৎকালীন অধিকাংশ লেখার প্রথম পাঠিকা কিন্তু বুড়ি ছিল, প্রথম সমালোচকও তিনি। বাংলা সাহিত্যের কালজয়ী লেখক বরণীয় হওয়ার প্রাক্কালে যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব, রাজনীতির এক পেশে ধ্যান ধারণা নস্যাৎ করে স্বামীর সৃষ্টিশীলতাকে মান্য করে আশা ভরসা জুগিয়েছিলেন লেখকের মনে। দোলাচল কাটিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন যে নারী, তিনি সহধর্মিনী গৌরী বসু। এই প্রসঙ্গে বলতেই হচ্ছে, এটা আমার লাইন, এটা প্রতিবেদনের লাইন না, আমি অ্যাড করব। আই মাস্ট সে দ্যাট ওই প্রবাদটা, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার মাস্ট বি এ ওম্যান। সমরেশ বসু জেল খেটেছেন 1 বছর। যতদিন জেলে ছিলেন ততদিন শ্যালক দেবশঙ্কর গৌরীকে নিয়ে ওর সঙ্গে সাক্ষাৎ করতেন। নিয়ম অনুযায়ী দেখা হতো প্রতি বুধবার। জেল থেকে সমরেশ বসু বের হলে তার দিন কাটত এক প্রকার নিরন্ন নিঃস্ব অবস্থায়। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে 1942-এ চাকরি পেয়েছিলেন। এর আগে কাজ করেছেন পোল্ট্রি ফার্মে। অফিস বলেছিল বন্ড দিতে, তবে তিনি কিন্তু বন্ড দেননি। প্রস্তাব পেয়েছিলেন পুলিশ ইনফর্মার হওয়ারও, তাহলে চাকরি পাবেন সঙ্গে উপরি। ঘৃণা করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় সমরেশের চাকরি জীবনের ইতি ঘটে, আর জীবন সংগ্রাম নতুন করে শুরু হয়। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে সিদ্ধান্ত নিলেন লিখেই জীবিকা নির্বাহন করবেন। কিন্তু খাবেন কি? সন্তানদের মুখে কি করে দুমুঠো জোটাবেন? একজন সাধারণ মানুষ, নাম নারায়ণ মিস্ত্রি, তিনি স্বতঃপ্রণোদিতভাবে বলেছিলেন সমরেশের যতদিন আয় না হবে ততদিন তার ছেলে মেয়েদের 1 সের দুধ এবং সঙ্গে মুড়ি তিনি দেবেন। কালকুট সমরেশের পাঠ্য বইয়ের তুলনায় অন্য বই আকর্ষণ করত। রেল কোয়ার্টারে তখন বৈদ্যুতিক আলো নেই। বর্দার চোখে ধুলো দিয়ে সে পড়ত শরৎচন্দ্র বা অন্য লেখকের উপন্যাস। বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হবে, বর্দা ভাইকে জিজ্ঞেস করলেন, তোর কবে রেজাল্ট বের হবে রে? সমরেশ সপ্রতিভভাবে উত্তর দিয়েছিলেন, কাল। মন্মথনাথের কণ্ঠে উদ্বেগ, কাল কলকাতায় যাচ্ছি, তোর রেজাল্টটা জেনে যেতে পারলে খুব ভালো হতো রে। সমরেশ সেদিন বিকেলেই বাইরে থেকে খুশি মনে ফিরে বর্দাকে বলেছিলেন তিনি পাশ করেছেন। মন্মথনাথ তার ভাইকে বললেন, কই দেখি। সমরেশ বলেছিলেন, প্রোগ্রেস রিপোর্ট দেয়নি, তবে লিখে এনেছেন, প্রত্যেক বিষয়ে পাশ, নম্বর খুব ভালো নয়, 30-40। বিয়ে বাড়ি ঘুরে নৈহাটিতে ফিরে খুঁতখুঁতে বর্দা গেলেন স্কুলের প্রধান শিক্ষকের কাছে। সমরেশের প্রোগ্রেস রিপোর্ট দেয়া হলো। তিনি দেখলেন 2-1টি বিষয় ছাড়া সমরেশ সব বিষয়ে ফেল করেছেন। একদিন বাড়িতে সমরেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বৌদি কান্নাকাটি করতে থাকেন। বিচলিত বর্দা অবশেষে তার খোঁজ মিলেছিল এক বন্ধুর বাড়ির মশারির ভেতরে। বন্ধুটি বলল, বর্দা মারধর করবেন না ওকে। বর্দার উত্তেজনা প্রশমিত হলে এবার ঝোপ বুঝে কোপ। সমরেশ আবদারের সুরে বলেছিলেন, আমি আর পড়ব না বর্দা, আমার আর পড়াশোনা হবে না, আমাকে আর্ট স্কুলে ভর্তি করে দাও। মন্মথনাথ আশ্বাস দিয়েছিলেন। মাঝে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ঢাকা শহরে। সেখানে কারখানায় কাজ শিখেছিলেন। বরং বুড়িগঙ্গার জল, রমনার ক্ষেত, সমবয়সী বন্ধুদের কাছে গেলে তার মন কিন্তু কাজের থেকেও বেশি জুড়ত। প্রায় 16 বছর বয়সে সমরেশ নৈহাটিতে ফিরলেন। আর্ট স্কুলে ভর্তি হওয়া আর হলো না। মেতে উঠলেন হাতে লেখা পত্রিকা নিয়ে। প্রচুর সিগারেট খান, বাঁশি বাজান,
গান করেন, ছবি আঁকেন, অভিনয় করেন। ধিক্কার, নিন্দা, কটূক্তির মাঝখান দিয়ে সে এক দুরন্ত তরুণ। জন্ডিস বাসা বেঁধেছিল সমরেশের শরীরেও। মুমূর্ষু হওয়ার আগে সে দেবশঙ্করদের বাড়িতে খুব যাতায়াত করত। বর্দি গৌরীও, ডাকনাম ছিল বুড়ি, সমরেশকে খুব স্নেহ করতেন। নিম্নবিত্ত সংসারের পুঞ্জীভূত গ্লানি ও নৈরাশ্য তাকে ক্রমশ অস্থির করে তুলেছিল। এমন সময়ে বছর 17 এক মুমূর্ষু তরুণকে তিনি কার্যত স্বেচ্ছায় বাঁচিয়ে তোলার দায় স্বীকার করে এগিয়ে এসেছিলেন। গৌরীর পরের বোনের বিয়ে হয়েছিল উত্তরপ্রদেশের গাজীপুরে। তখন গৌরী কিছু গয়না বিক্রি করলেন, টাকা সংগ্রহ করে ছোট ভাই দেবশঙ্করকে সঙ্গে দিয়ে সমরেশকে সেখানে পাঠালেন স্বাস্থ্যোদ্ধারের জন্য। জল হাওয়ার গুণে সমরেশের ম্যালেরিয়া, জন্ডিস সব একেবারে সেরে গেল। ততদিনে মনের দিক থেকে কাছাকাছি এসে গেছেন তারা। গৌরী মনমথনাথের স্ত্রীর সঙ্গে আলাপ করতেন, গান শোনাতেন, সমরেশদের বাসায় মাঝে মধ্যে আসতেন। কিন্তু গৌরীর প্রতি মনমথনাথের বিতৃষ্ণা ভাব থাকায় তার পক্ষে তখন ওদের পরিবারে গৃহীত হওয়ার সম্ভাবনা থাকলো না। সমরেশের আবাল্য সুরীদের এর সঙ্গেই গৌরীর আলাপ ছিল আগেই। তিনি জানতেন সমরেশের সহায় সম্বলহীনতার কথা, বেকার জীবনের কথা। মৃত্যু কিছুদিন আগে তার শিওরে হানা দিয়েছে, সে কথাও অজানা নয়। তিনি আরও জানতেন গৌরীকে বিবাহ করলে সমরেশকে গুরুতর পারিবারিক সংকটেও পড়তে হবে, স্বজন পরিত্যক্ত হতে হবে। স্বভাবত সমরেশ নিজেও সেই সময় বেশ উদ্ভ্রান্ত হয়েছিলেন। বেঁচে গেলেন একদিন একটা মিলিটারি ট্রাকের ধাক্কা থেকে। বন্ধুটি ভর্ৎসনা করে বলেছিল এক্ষুনি তো হয়ে যাচ্ছিল। উদ্ভ্রান্ত সমরেশ জবাব দিয়েছিলেন হয়ে গেলে ভালোই হতো। তবুও সমরেশ নিজেকে গৌরীর জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করার কথা ভাবেননি। কারণ ইতিপূর্বে তিনি যেসব মেয়েদের সাথে মিশেছেন তার কিছুটা অকালপক্যতা তাদের চোখে তাকে প্রেমিক বানালেও গৌরীর মতো একটা স্নেহশীল হৃদয়, সংসার পরায়ণা নারীর সাথে ইতিপূর্বে পরিচয় কখনোই তার হয়নি। তিনি বুঝেছিলেন গৌরীর ভালোবাসা, স্নেহের মধ্যে ছিল কিভাবে সমরেশকে বড় করে তোলা যায়, শরীরের দিক থেকে সুস্থ করে রাখা যায় সেই ভাব। তিনি ছিলেন তার ছবি আঁকার একজন সমজদার। সমরেশ তখন যেসব গল্প লিখতেন তিনি সেগুলো পড়তে ভালোবাসতেন। তাই সমরেশ গৌরীর সম্পর্ক ক্রমশ গভীর হলো, অচ্ছেদ্য হলো। সমাজের কোনো কথা চিন্তা না করে ওরা দুজন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওরা নৈহাটি ছেড়ে যাবেন। একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে নৈহাটির রথতলা থেকে গৌরীকে তুলে নিয়ে এলেন সমরেশ। দুঃসহ মানসিক টেনশনে ঘোড়ার গাড়িতে সে গেল অজ্ঞান হয়ে। সমরেশ ঘোড়ার গাড়িটা একটা কলের কাছে থামিয়ে সেখান থেকে জল এনে গৌরীর মাথায় দিলেন। ক্রমশ সে স্বাভাবিক হলো। আতপুরের একটা বস্তিতে গিয়ে ওরা উঠলেন। সমরেশ গৌরী আতাপুরের বস্তিতে সংসার পাতলেন। শুরু হলো বেঁচে থাকার নতুন সংগ্রাম। তারপর সেই সমরেশ বসু হয়ে উঠেছিলেন ক্রমে বাংলা সাহিত্যের কালজয়ী। সেই ইতিহাস কারোর অজানা নেই, আমাদেরও নেই। লেখা সংকলনে অরুণাভ সেন, গ্রন্থঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, কালকুট, সমরেশ, ডক্টর নিতাই বসু। আমি ফেসবুককে জানাই ধন্যবাদ। এই পোস্টটি আমি ফেসবুক থেকেই সংগ্রহ করেছি এবং যে পেজ থেকে আমি সংগ্রহ করেছি সেই পেজের নাম ছিল গল্পের আসর, তাকেও আমি জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।